জয় বদ্রী বিশাল। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুকসাক অ্যান্ড ব্যাকপ্যাক। এসে গেছি কেদারনাথ সিরিজের এপিসোড 3 নিয়ে। চেষ্টা করব আপনাদেরকে যথাযথ ইনফরমেশন দেওয়ার। এর আগের এপিসোডে আপনারা দেখেছেন আমরা কিভাবে হরিদ্বার থেকে বদ্রীনাথ পৌঁছেছিলাম এবং সেই সন্ধ্যাবেলা আমরা বদ্রীনাথের মন্দির দর্শন করেছিলাম। আজ আমরা দেখব তার পরের দিন আমরা বদ্রীনাথ মন্দির আবার দর্শন করেছিলাম এবং তার সঙ্গে চলে গেছিলাম মানা গ্রাম। গুড মর্নিং অল। গুড মর্নিং ফ্রম বদ্রীনাথ। আজকে 26শে অক্টোবর। আমরা অলরেডি স্নান টান করে রেডি, আমাদের ব্যাগ রেডি। কালকে রাত্রে আমরা বদ্রীনাথ দর্শন করেছিলাম। আজকে সকালবেলা আমরা আরেকবার সেই ট্রাইটাই নিচ্ছি, আরেকবার দর্শন করবার। কিন্তু কাল রাতে বেশ ভালো ঠান্ডা ছিল, -4 ডিগ্রি -5 ডিগ্রি যখন আমরা শুচ্ছিলাম 11টা বেজে তখন ছিল। তো তারপরে আই থিঙ্ক ওটা আরও নেমেছে, বাট নো কমপ্লেন্স। আমাদের হোটেলে খুব ভালো গরম জল ছিল। আজকে সকালবেলা স্নান টান করে একদম সুন্দর রেডি হয়ে গেছি। এখন বেসিক্যালি বেরিয়েছি আর একবার বদ্রীনাথ দর্শন করবার জন্য। বাট মেন জিনিসটা হচ্ছে এখানকার মাউন্টেন ভিউসগুলো একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি দাঁড় করিয়ে। সমস্ত কিছুর ওপরেই বরফ জমে গেছে, গাড়ি বাইকের সিট, হালকা হালকা তুষারপাত হয়েছে রাত্রে। বাট এখন ওয়েদার মোটামুটি ভালো আছে, ড্রাই আছে, সূর্য বেশ ভালোই উঠেছে। আমাদের হোটেল থেকে বদ্রীনাথ টেম্পল মোটামুটি 1 কিলোমিটার ওপরে রাস্তা। কালকে আমরা যতটা হেঁটে দেখেছিলাম আমাদের 1 কিলোমিটার বলেছিলাম, কিন্তু আমার পরে মনে হলো যে না, এটা অ্যাটলিস্ট 1.5 কিলোমিটারের কাছাকাছি বা তার একটু কম হবে, কিন্তু 1 কিলোমিটারের বেশি। পুরাণ মতে যে 4টে ধাম আছে, বিষ্ণুর যে 4 ধাম, তার ওয়ান অফ দ্য ধাম হচ্ছে বদ্রীনাথ। বাকি হচ্ছে পুরী জগন্নাথ, রামেশ্বরম আর দ্বারকা। প্রবাদ অনুসারে ভগবান বিষ্ণু স্নান করেন রামেশ্বরমে, বিশ্রাম বা রাজ্য শাসন করেন দ্বারকাতে, ধ্যান করেন বদ্রীনাথে এবং ভোজন করেন পুরীতে। পুরো একদম ধপধপে সাদা বরফ তুষার আবৃত পর্বত। জাস্ট লুক এট দ্য লেফট সাইড, আলাদা লেভেলের ঠাকুরের মাহাত্ম্য আছে। 100বার ঠাকুরের মাহাত্ম্য আছে। তোমার এই এরিয়াটাতে মানে যে কোনো হোটেলেই তুমি থাকো না কেন, সেখান থেকে বদ্রীনাথের টেম্পলে কিছুটা ওয়াক করতেই হবে, 1 কিলোমিটার কাছে ওয়াক করতেই হবে। সেইটা যেহেতু তোমার জলটা ঠান্ডা লাগবে, তুমি যখন মন্দিরের মধ্যে পৌঁছে যাবে তারপর ঠান্ডা ভাবটা অনেক কমে যাবে, অনেক কমে যাবে। মানে ইট উইল বি লাইক রিডিউস টু হাফ। তো আরেকটা এই জিনিসটা, যদি আমরা আধ্যাত্মিক দিকটাকে সাইডে রেখেও বলি, উত্তরাখণ্ডের যে পাহাড়ের বিউটি বদ্রীনাথে সেটা পুরোপুরি জাস্টিস করে। ঋষিমঠ থেকে 42 কিলোমিটার দূরে ও ঋষিকেশ থেকে 294 কিলোমিটার দূরে অবস্থিত বদ্রীনাথ। নিকটতম এয়ারপোর্ট হচ্ছে 315 কিলোমিটার দূরে দেরাদুনের জলি গ্র্যান্ড।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,826 ফুট উঁচুতে অবস্থিত এই বদ্রীনাথের মন্দির। মন্দিরের দুপাশে নর ও নারায়ণের দুই পর্বত অবস্থিত। কথিত আছে যে ধর্মের দুই পুত্র এই নর ও নারায়ণ। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয়ে অবস্থিত সপ্তবদ্রী 7টি পবিত্র হিন্দু মন্দিরে একটি দল গঠন, যা দেবতা বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। বদ্রীনাথ মন্দির, যাকে বলা হয় বদ্রী বিশাল, হলো এই 7টি মন্দিরের মধ্যে প্রাথমিক মন্দির। বাকি 6জন হলো আদিবদ্রী, ভবিষ্যবদ্রী, যোগবদ্রী, বিদ্রবদ্রী ও অর্ধবদ্রী এবং ধ্যানবদ্রী। আমরা অলমোস্ট চলে এসেছি, আর ঠান্ডাটা একটু কমছে, ভালো রোদ উঠেছে, তো তার জন্য এখন ওয়েদার বেশ ভালো। আই থিঙ্ক 2-3 ডিগ্রি টেম্পারেচার হবে যদি খুব ভুল না করি। মাইনাসে তো নেই, এইটুকুন শিওর। তো এখন প্ল্যান হচ্ছে বেসিক্যালি একবার তপ্ত কুণ্ডে যাব, গিয়ে একটু জল মাথায় দেবো এবং ওখান থেকে আরেকবার টেম্পলে দর্শন করবো। টেম্পলে যথেষ্ট ভিড় আছে, এখন দেখা যাক। कितने लोग हैं साथ में? रजिस्ट्रेशन है सर, कुछ लोगों का क्यों नहीं এর আগের ব্লগে অর্থাৎ এপিসোড 2তে আমি যাত্রার রেজিস্ট্রেশন নিয়ে খুব ডিটেলে বলেছি, আপনারা প্লিজ একবার চেক করে নিন। তো বেসিক্যালি আমাদেরকে আমাদের রেজিস্ট্রেশন স্ক্যান করতে হলো। কালকে রাত্রে বা কাল সন্ধ্যেবেলা এই জিনিসটা হয়নি করতে। এখন রেজিস্ট্রেশন স্ক্যান করানো হলো, করানোর পর আমাদের দোকানে টোকেন দেওয়া হলো। সেই টোকেনটা আমরা এখানে দেখিয়ে তবে এন্ট্রি পেলাম। মানে এখনও প্রেমিসিসটা, মানে মেন মন্দিরের প্রেমিসিসেই ঢুকেছি, বাট মন্দিরের গেট এখনও দূরে আছে। কিন্তু ওই রেজিস্ট্রেশন না থাকলে ঢুকতে দেওয়ার একটা চান্সেস কম আছে। তো ওই জন্য রেজিস্ট্রেশন অবশ্যই করে আসবেন। কেদার, বদ্রী বা চারধামে টোটাল দর্শন করতে গেলে রেজিস্ট্রেশন করে দেবেন। উত্তরাখণ্ডের অফিসিয়াল সাইট থেকে রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে, খুবই ইজি। আমি দেখবো, আমি এখানে কোথাও একটা লিঙ্কটা দিয়ে দেবো। নর্মাল জাস্ট ডিটেলগুলো ফিল আপ করতে হবে আর ফটোজ আপলোড করে দিতে হবে। এরা জাস্ট আমি মোবাইলে নিয়ে এসেছিলাম, ওরা স্ক্যান করে আমাদেরকে একটা টোকেন দিয়ে দিল। তো এখন সকালবেলা বদ্রীনাথের টেম্পলে যথেষ্ট ভিড় আছে, তবে দেখা যাচ্ছে বেশ ভালো লেভেলের লাইন রয়েছে। এবং এই নিচে অলকানন্দা এবং তপ্ত কুণ্ড দেখা যাচ্ছে, বদ্রীনাথ ধাম। রাতের বিউটি আলাদা, সকালবেলা এই সানি ওয়েদার, তার সাথে এই সুন্দর পাহাড়ের ওপর বরফ দেখা যাচ্ছে, আর তার মাঝখানে, তার ঠিক মাঝখানে হচ্ছে বদ্রীনাথ ধাম। অষ্টম শতকে শঙ্করাচার্য বদ্রী আসেন, প্রাচীন দেবমূর্তি নারদকুণ্ড থেকে উদ্ধার করেন এবং তপ্তকুণ্ডের কাছে গরুর গুম্ফায় প্রতিষ্ঠা করেন। আরও পরে গাড়োয়ালের রাজা বর্তমান মন্দিরটি প্রতিষ্ঠা করেন। 13 শতকে ইন্দ্রের রানী অহল্যাবাই এবং 1803 সালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মন্দিরটি জয়পুরের মহারাজা সংস্কার করেন।
সামনেই শ্বেতশুভ্র কুইন অফ গাড়োয়াল অর্থাৎ নীলকণ্ঠ পাহাড়। আমরা বেশ লাইন পেলেও আধা ঘন্টার মধ্যে দর্শন হয়ে গেছিল। খুবই সিস্টেমেটিক ওয়েতে লাইন মেনটেন করা হয়। প্রশাসন এবং টেম্পল অথরিটি সত্যি খুবই ভালো কাজ করছে। স্বর্গীয় দৃশ্য, পুরো অসাধারণ স্বর্গীয় দৃশ্য। আর মানে আজকে রোদ উঠে খুব সুন্দর লাগছে। অক্ষয় তৃতীয়া থেকে দীপাবলি অবধি বদ্রী বিশাল পূজিত হন বদ্রীনাথ মন্দিরে। দীপাবলির পরে অর্থাৎ পরবর্তী 6 মাস বদ্রীনাথে পূজা হয় যোশীমঠে নরসিংহ মন্দিরে। মন্দিরটি গর্ভগৃহ, দর্শন মণ্ডপ ও সভা মণ্ডপ এই 3 ভাগে বিন্যস্ত। অতীতে একই পূজারী পুজো করতেন বদ্রী ও কেদারনাথে। উঁচু বেদিতে পদ্মাসনে বসে আছেন কোষ্ঠী পাথরের বিষ্ণু মূর্তি এবং মস্তকে আছে রত্নখচিত মুকুট। বদ্রীনাথ মন্দিরে কমপ্লেক্সে অনেকগুলো ছোট ছোট মন্দির আছে, যার মধ্যে লক্ষ্মী মন্দির, হনুমানজির মন্দির, নর ও নারায়ণ মন্দির ইত্যাদি আছে। দর্শন হয়ে গেল সেকেন্ড টাইমের জন্য বদ্রীনাথ মন্দিরে। খুব ভালো লাগছে, সিরিয়াসলি খুব ভালো লাগছে। জাস্ট এইভাবেই যেন কেদারনাথের দর্শন হয়ে যায়। আমার ঠিক পেছনেই বদ্রীনাথের মন্দির। ভেতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই করিনি। লাস্ট একবার এটা তুলে নিই। বদ্রীনাথ দর্শন হয়ে গেল ফর দ্য সেকেন্ড টাইম। এবার আমরা যাব মানা ভিলেজের দিকে। খুব ভালো করে দর্শন হয়েছে বদ্রীনাথে, 2বার দর্শন হলো ঠাকুরের কৃপায়। একবার কাল সন্ধ্যেবেলা আর আজকে সকালবেলা। কাল সন্ধ্যেবেলা টেম্পলের লাইটিংয়ের জন্য টেম্পলটা খুব সুন্দর লাগছিল। আর আজকে এত সুন্দর সূর্য উঠেছে যে খুবই সুন্দর লাগছে। 1 মিনিট দেখুন। এরপরে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম বদ্রীনারায়ণ ভোজনালয়তে, আলু পরোটা ও চায়ের সাথে। বদ্রীনাথ ধাম থেকে আমরা বেরিয়ে পড়লাম মানা ভিলেজের জন্য। মানা ভিলেজ এখান থেকে 3-4 কিলোমিটার রাস্তা, তো ওই মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগবে। এবং মানা হচ্ছে বেসিক্যালি ইন্ডিয়ার শেষ ভিলেজ, ছোট্ট একটি গ্রাম। এই গ্রামে মাইথোলজিক্যালি অনেক কিছু আছে। সরস্বতী নদী আছে, যেখানে কিনা গোটা ভারতবর্ষে সরস্বতী নদীকে বইতে বা প্রবাহিত হতে একমাত্র মানা ভিলেজেই দেখা যায়। এবং বাকি পুরোপুরি মানে সরস্বতী নদী আন্ডারগ্রাউন্ডেই যাচ্ছে।
তো সের জন্য মানা ভিলেজ খুবই স্পেশাল। এছাড়া ওখানে পঞ্চ পাণ্ডবদের মধ্যে একটা স্বর্গে যখন যাচ্ছিলেন তখন ওই রাস্তা দিয়ে গেছিলেন। তো সরস্বতী নদী ক্রস করার জন্য দ্বিতীয় পাণ্ডব ভীম ওখানে একটা বড় পাথরের পুল বা ব্রিজ বানিয়েছিল। সেটাকে আর কি ভীম পুল বলে পরিচিত আছে এখন। এছাড়া মহাভারত মানা ভিলেজেই আর কি লেখা হয়। ঋষি ব্যাস এবং গণেশজি এবং দুটো আলাদা আলাদা গুহাতে মহাভারতের সৃষ্টি করেছিলেন। ভারত ও চীনের বর্ডারে শেষ গ্রাম হলো মানা গ্রাম। উত্তরাখণ্ডে এই গ্রাম সরকারিভাবে উত্তরাখণ্ডের এবং ভারতের শেষ গ্রাম হিসেবে স্বীকৃত। তো আমরা চলে এসেছি মানা ভিলেজের এন্ট্রান্সের সামনে। আমার পেছনে দেখতে পারবেন মানা ভিলেজের গেট আছে। তো এখানকার জাস্ট সিনিক বিউটিটা অসাধারণ, পালন করা সিনিক বিউটি। আমি কিছু শর্টস দিয়েছি, আপনারা দেখুন। মানা ভিলেজ, গেট অফ মানা ভিলেজ। পেছনে ভিলেজের হাউসগুলো রয়েছে গ্রামের। আর এই হচ্ছে জায়েন্ট মাউন্টেন্স, জায়েন্ট স্নো ক্যাপ মাউন্টেন্স। আমরা মানা ভিলেজের গেটের সামনে আমাদের গাড়িটা পার্কিং করলাম। আর এবার মানা ভিলেজের মধ্যে হেঁটেই যেতে হবে, এটাই রুল। গাড়িটা একটু আগে পার্কিং করে দিতে হয় এবং ভিলেজ এরিয়াটা হেঁটে দেখতে হয়। তো মোটামুটি 800 মিটারের কাছাকাছি, 1 কিলোমিটারের কাছাকাছি বললো।
মানা গ্রাম সমুদ্রপৃষ্ঠ থেকে 10,500 ফুট উচ্চতায় অবস্থিত। কথিত আছে যে ভারতের এই শেষ গ্রাম মানাতে মহাভারতের চিহ্ন দেখা যায় এখনও। স্থানীয় মানুষরা বিশ্বাস করেন যে পাণ্ডবরা স্বর্গযাত্রার সময় এই মানা গ্রাম অতিক্রম করেছিলেন। এগুলো কি পাখি ভাইয়া? কাক এগুলো? এত সুন্দর দেখতে কাক, ঠোঁটগুলো হলুদ, কি সুন্দর গ্রাফিটি করা। মানে বানা ব্রিজের এই বাড়িগুলোতে সুন্দর সুন্দর গ্রাফিটি করে। দেখো বাড়িকে বাড়ি এসেছি লেফটে, ওখানে শিবজি, এখানেও শিবজি, খুব সুন্দর গ্রাফিটি করা। कितने बड़े हैं? Hi. খুব সুন্দর গ্রাফিটি করা ঘরের মধ্যে, প্রত্যেকটা ঘরে। এই গ্রামে ব্যাস ও গণেশ গুহার মতো দিব্য গুহাও আছে। এই গুহাতে বেদব্যাসকে কেন্দ্র করে একটি ছোট মন্দিরও আছে। কথিত আছে যে এই মন্দিরটি 5,000 বছরেরও বেশি পুরনো। গণেশ গুহাটি ব্যাস গুহার থেকে সামান্য দূরে অবস্থিত, যার সম্পর্কে বলা হয় যে ভগবান গণেশ এখানে বসেই মহাভারত রচনা করেছিলেন। এছাড়া এখানে রয়েছে রহস্যময় সরস্বতী নদী। মহাভারত রচনার সময় মহর্ষি ব্যাসদেব মুখে শ্লোক আবৃত্তি করছিলেন এবং সেই শুনে শ্রী গণেশ মহাভারত লিপিবদ্ধ করছিলেন, কিন্তু সেখান থেকে সরস্বতী নদী প্রবল বেগে প্রবাহিত হওয়ার জন্য শ্রী গণেশ ঠিকমতো শুনতে পাচ্ছিলেন না।
সেই জন্য শ্রী গণেশ সরস্বতীকে অনুরোধ করেন যে অপেক্ষাকৃত ধীরে প্রবাহিত হতে, কিন্তু সরস্বতী নদী সেই কথা না শুনে তার প্রবল বেগেই প্রবাহিত হতে থাকে। ক্রুদ্ধ গণেশ ভগবান শ্রী সরস্বতী নদীকে অভিশাপ দেন যে সরস্বতী নদী একদিন বিলীন হয়ে যাবে, এবং সেই জন্য শুধুমাত্র মানা গ্রামে সরস্বতী নদীকে দেখা যায়। এরপর থেকে সরস্বতী নদী অন্তঃসলীলা হিসাবে প্রবাহিত হয়ে যাচ্ছে এবং এলাহাবাদে প্রয়াগে গিয়ে গঙ্গা ও যমুনার সঙ্গে মিশে ত্রিবেণী সংগম সৃষ্টি করছে। এছাড়া আমরা এখানে দেখতে পাই ভীমপুল, যার সম্পর্কে বলা হয় যে পাণ্ডবরা যখন এখান থেকে স্বর্গযাত্রা করছিলেন তখন সরস্বতী নদী প্রবল বেগে প্রবাহিত হওয়ার জন্য দ্রৌপদী এই নদী পার হতে পারছিলেন না। সেই জন্য দ্বিতীয় পাণ্ডব ভীমসেন একটি প্রবল আকারের পাথরকে নিক্ষেপ করেন এবং যেটি একটি পুলের আকার ধারণ করে। এটি বর্তমানে ভীমপুল নামে পরিচিত। বর্তমানে এই ভীমপুলের তলা দিয়েই প্রবাহিত হয়ে যাচ্ছে সরস্বতী নদী। വീഡിയോ മൊത്തത്തിൽ എടുക്കാനായിട്ടാണോ ഞാൻ വരട്ടാറ്? അവർക്ക് എന്താ പേടിയാണോ എടുക്കാൻ വേണ്ടി? এখান থেকে 5 কিলোমিটার ট্রেক করলেই চলে যাওয়া যায় বসুধারা ওয়াটারফলস। আমরা যদিও এই বসুধারা ওয়াটারফলস যাইনি, আমরা হাঁটা শুরু করলাম ব্যাস ও গণেশ গুহার উদ্দেশ্যে। But awesome view, awesome ride. অলকানন্দা ও সরস্বতী নদীর সঙ্গমস্থল হল কেশবপ্রয়াগ। বেশ गणेश गुहा।
তো আমাদের ব্যাস গুফা, গণেশ গুফা এবং সরস্বতী নদী দেখা হয়ে গেছে। ব্যাস গুফা এবং গণেশ গুফার মধ্যে অ্যাটলিস্ট 500 মিটার একটা ডিস্টেন্স আছে অ্যাটলিস্ট। এবং জাস্ট ইমাজিন, আমরা যতটা পুরাণ অনুসারে আমরা যতটা জানি যে ব্যাসদেব ওই গুফা থেকে, ওই গুহ থেকে মহাভারত ডিক্টেট করেছিলেন, ন্যারেট করেছিলেন, এবং গণেশজি গুফা থেকে লিখেছিলেন। তো মানে অসাধারণ কিছু মাইথোলজিক্যাল টাচ আছে উত্তরাখণ্ডে, এমনি এমনি দেবভূমি বলা হয় না। তো খুবই সুন্দর লাগলো। ব্যাস গুফাটা একটু ক্লাইম করতে হবে, 500-600 মিটার মতো সিঁড়ি আছে, খুব একটা ইস্যু হবে না। একটু অল্প অল্প করে জল খেতে খেতে যদি হেঁটে নেওয়া যায় হয়ে যাবে। আর গণেশ গুফাটা খুবই 300 মিটার মতো নর্মাল রাস্তা, তো হয়ে যাবে। তো আমাদের মানা ভিলেজ ঘোরা ডান। এবার আমরা আর কি টুয়ার্ডস আমাদের গাড়ির দিকে এগোচ্ছি এবং উঠে আমরা বেরোবো চোপটার জন্য। খুব সুন্দর গ্রাফিটি ঘর আছে প্রত্যেকটা ঘরে, কালারফুল গ্রাফিটি এবং প্রত্যেকটা ডিফারেন্ট। যেমন সামনে নরসিংহ এবং ভক্ত প্রহ্লাদ। দুপুর 1:30 নাগাদ গাড়িতে উঠে আমরা চললাম চোপটার উদ্দেশ্যে। যাত্রাপথে আবারও উত্তরাখণ্ডের পাহাড়ের অপূর্ব রূপ আমাদের মুগ্ধ করেছিল। প্রায় 2:45 নাগাদ পৌঁছালাম যোশীমঠ।
সন্ধে হয়ে যাওয়ায় আমাদের ড্রাইভার সাহেব খুবই আস্তে আস্তে সাবধানে গাড়ি চালাচ্ছিলেন। পাহাড়ি রাস্তাতে অন্ধকারে গাড়ি চালানোর মতো কঠিন কাজ হয়তো কমই আছে। তো এখন বাজে 7:45। আমরা মোটামুটি 7টার কাছাকাছি চোপতার এরিয়াতে ঢুকে গেছিলাম। তো চোপতা যে মেন প্লেসটা যেখান থেকে আর কি তুঙ্গনাথের ট্রেকটা স্টার্ট হয়, আমরা সেই জায়গা অবধি গেছিলাম। গিয়ে আমরা ওখানে রুম সার্চ করলাম। ওখানকার রুমগুলোর প্রায় 3,000 টাকা করে ভাড়া, কিন্তু রুমের কোয়ালিটি সত্যি বলতে খুবই খারাপ। হ্যাঁ, তো যেটা বলছিলাম আর কি, ওখানকার রুমগুলোর অবস্থা এতই খারাপ, পুরো ড্যাম্প লাগা, এবং বাথরুমের অবস্থা যথেষ্ট খারাপ। ঠিক আছে, ইন্ডিয়ান স্টাইল বাথরুম, ভাঙাচোরা রুম, ড্যাম্প লাগা রুম, সেগুলোর ফেয়ার হচ্ছে 3,000 করে পার নাইট। আর এরপর হট ওয়াটার বাকেট হিসাবে 100 রুপিস করে ইচ বাকেট। তো এই যে পার্টিকুলার প্রপার্টিটাতে আমরা আছি, এইটা চোপতা থেকে 2 কিলোমিটারের কাছাকাছি ডিস্টেন্স হবে, কিন্তু এগুলোর রুমগুলো ফার বেটার, একদম নিউলি বিল্ড। এইটা আছে এবং এর পাশেও একটা আছে, ফার বেটার, নিউলি বিল্ড। এখানকার লোকেশনটা হয়তো চোপতার মেন তুঙ্গনাথ ট্রেকের থেকে একটু দূর হতে পারে, কিন্তু অ্যাজ এ স্টে হিসেবে অনেক বেটার। এখানকার রুমগুলোর জাস্ট একটা ট্যুর দিয়ে দিই। এই বেড, এই একটা সোফা আছে, একটা টি টেবিল আছে, এখানে আমাদের লাগেজগুলো আমরা রেখেছি, এবং এই আর কি এই যে সিলিং বেশ সুন্দর নতুন করে বানানো, এবং বাথরুমটাও দেখো যথেষ্ট ভালো, অনেস্টলি যথেষ্ট ভালো রুম। এটা 2000 করে নিচ্ছে, অ্যাকচুয়ালি 2200 নিচ্ছে, এবং এর সাথে হট ওয়াটার বাকেট ফ্রি, যতগুলো লাগবে দিয়ে দেবে। এবং রুমটার বাইরে ঠিক এরকম একটা টেরিস মতো আছে, যেখানে আর কি খুব সুন্দর লাইটিং করা আছে। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। এর পরের দিন আমরা তুঙ্গনাথ ট্রেক করতে গেছিলাম। সেই এক্সপিরিয়েন্স নিয়ে খুব জলদি ফিরবো পরের পর্বে। ভিডিওটি এই অবধি দেখে থাকলে একটা লাইক শেয়ার করে দেবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।